নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্যে এলেন নির্বাচন কমিশন নিযুক্ত কেন্দ্রীয় অবজারভার বিবেক এল ভীমানোয়ার। উমাকান্ত একাডেমি স্ট্রং রুম ও ভোট গণনা কেন্দ্রের পরিকাঠামো দেখে তিনি পুরোপুরি সন্তোষ ব্যক্ত করলেন। রাজ্যে এলেন নির্বাচন কমিশন নিযুক্ত কেন্দ্রীয় অবজারভার বিবেক এল ভীমানোয়ার। শুক্রবার তিনি উমাকান্ত একাডেমির স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন নির্বাচনী আধিকারিক তথা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, ছিলেন মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনের পদাধিকারীরাও, ছিলেন সীমান্ত সুরক্ষা বাহিনী এবং ত্রিপুরা পুলিশের কর্মীরাও। স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন কেন্দ্রীয় অবজারভার। পাশাপাশি পরিকাঠামোগত বিভিন্ন দিকগুলো বিস্তারিত খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। সার্বিক ব্যবস্থায় তিনি খুশি। বসানো হয়েছে প্রয়োজনীয় সিসিটিভি ক্যামেরাও। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা। आप लोग ने काउंटिंग हॉल और जो ईवीएम का रूम लिया, कैसा माहौल है और क्या खबर? आज हम यहाँ पे काउंटिंग हॉल स्ट्रॉन्ग रूम का यहाँ पे इंस्पेक्शन किए हैं और जब से हम आए हमने देखा कि यहाँ पे प्रशासन की काफ़ी तैयारी अच्छी है, सब व्यवस्थाएं भी पूरी हो गई है और हर कोई चीज़ सुचारू ढंग से चल रही है यहाँ पे। तो मुझे पूरी उम्मीद है कि यहाँ पे पूरे शांति से मतदान होगा। सर, बीएसएफ और सीआरपीएफ जो कितना बटालियन टोटल आया त्रिपुरा में अभी? जो बटालियन आया है उसका नंबर तो मुझे याद नहीं, बट हाँ 14 है ना हमारे डिस्ट्रिक्ट। हाँ 14 बटालियन आया है और जो भी है पर्याप्त है, उसका भी मैंने जायजा लिया। सीसी कैमरा सब लगा चुका, सब जगह सब चीज़ें। थैंक यू सर। পরীক্ষা শেষ হতেই স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্রের দায়িত্ব নিয়ে নেয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। শান্তন টিভি। সংবিধান থেকে ৩৭০ নম্বর ধারাকে অবলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা এর আগে কেউ করে দেখাতে পারেনি। এই কারণে ৩৭০ নম্বরকে সম্মান জানানোর জন্য লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ৩৭০কে একক লক্ষ্যমাত্রা হিসেবে স্থির করেছেন প্রধানমন্ত্রী। আর জোট শরিকদের মিলিয়ে ৪০০-র ওপরে রয়েছে সার্বিক লক্ষ্যমাত্রা। শুক্রবার মান্দাইয়ের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি জয়ের সংকল্প নিয়ে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হয় জিরানিয়া মহকুমায়। এই বাইক মিছিলটি শুরু হয় জিরানিয়া ব্রিজ সংলগ্ন চৌমুহনী থেকে। বাইক মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বাইক মিছিলটি জিরানিয়া মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে মান্দাইয়ে গিয়ে শেষ হয়। সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সংবিধানের ৩৭০ নম্বর ধারাকে অবলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা এর আগে কেউ করে দেখাতে পারেনি। এই ৩৭০ নম্বরকে সম্মান জানানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির একক লক্ষ্যমাত্রা হিসেবে ৩৭০কেই স্থির করেছেন। আর জোট শরিকদের মিলিয়ে ৪০০-এর ওপর চূড়ান্ত করেছেন লক্ষ্যমাত্রা। রাজ্যের আইন শৃঙ্খলা সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলায় ত্রিপুরা বর্তমানে ৩য় স্থানে রয়েছে, গত বছর ছিল ৫ম স্থানে। মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন যোজনা ও প্রকল্পের বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরেন। ৩৭০ ধারা যখন উনি অবলুপ্ত করলেন, তারপরে এই ৩৭০ যে এই নাম্বার, সেটাকে সম্মান দেওয়ার জন্য উনি ৩৭০ টার্গেট করেছেন। শুধু তাই নয়, উনি বলছেন আমার সাথে ভারতীয় জনতা পার্টির সাথে যারা এলাইড পার্টনার আছে তাদেরকে নিয়ে ৪০০ উপরে এইবারের যে টার্গেট ৪০০ উপর হবে। আমাদের ৩০৩ লোকসভার ভারতীয় জনতা পার্টির ছিল এবং আমি নিশ্চিত আগামী দিন যেটা উনি টার্গেট করেছেন ৪০০, তার থেকে উপরে আসবে। আমরা এখানে বিরোধী পক্ষের প্রায়শই বলে আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়, আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরাতে এটা আমার কথা নয়, সর্বভারতীয় রেকর্ডে বলছে ত্রিপুরাতে ২৮টা যে রাজ্য আছে তার মধ্যে নিচের দিক থেকে আমাদের আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে ৫ম স্থানে ছিল গত বছর। এবার কত হয়েছে?
তৃতীয় স্থানে চলে আসছে বন্ধুগণ। এদিন মিছিল এবং জনসভা দুটোতেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। শান্তন টিভি। ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টদের স্বভাব ছিল লোকসভায় ভোটিং কম করার আর বিধানসভায় ভোটিং বেশি করতে হবে। এর কারণটা হলো ত্রিপুরার মানুষকে বোকা বানানোর উদ্দেশ্য ছিল কমিউনিস্টদের। কমিউনিস্টরা রাষ্ট্রকে মানে না রাষ্ট্রপ্রধানকেও। শুক্রবার সিমনা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় যোগ দিতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। শুক্রবার সিমনা বিধানসভা কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। জনসভায় যোগ দিতে যাওয়ার আগে প্রার্থী বিপ্লব কুমার দেবকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তিপ্রামথার দলীয় কর্মী সমর্থকরা একটি মিছিল সংঘটিত করে। এই মিছিলটি শুরু হয় হেজামারা খোয়াই চৌমুহনী থেকে। এই বাইক মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই বাইক মিছিলটি গিয়ে শেষ হয় জনসভা স্থলে। নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সিমনা মণ্ডলের উদ্যোগে। বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, কমিউনিস্টদের উদ্দেশ্য ছিল লোকসভায় কম ভোটিং করানো এবং বিধানসভায় বেশি ভোটিং করানো। এর কারণটা হচ্ছে মানুষকে বোকা বানানোই কমিউনিস্টদের মূল লক্ষ্য ছিল। কারণ কমিউনিস্টরা রাষ্ট্রকে মানে না রাষ্ট্রপ্রধানকেও। কমিউনিস্টরা ভারতের মাটিকে মানে না। প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা প্রকল্প, জলজীবন মিশন প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনাগুলো তুলে ধরেন। তিনি বলেন, একমাত্র ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় রয়েছে বলেই ত্রিপুরার মানুষ এই সমস্ত যোজনাগুলোর সুবিধা ভোগ করতে পারছেন। কমিউনিস্টরা রাজ্যের সরকারের থাকলে এই সমস্ত যোজনাগুলোর সুবিধা পেতে হলে সাধারণ মানুষকে মোটা অঙ্কের কমিশন দিতে হতো। প্রধানমন্ত্রী আপনাদেরকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে মেয়েদেরকে, মহিলাদেরকে, গরিব মহিলাদেরকে গ্যাসের চুলা দেওয়ার ব্যবস্থা কে করে? প্রধানমন্ত্রী। আপনাদেরকে সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে বিদ্যুতের ব্যবস্থা কে করে? প্রধানমন্ত্রী। ত্রিপুরাতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর 7th পে স্কেল দিয়েছি, আমাকে 1500 কোটি টাকা এক্সট্রা কে দিয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। আমি 2000 টাকা করে ভাতা দিয়েছি, সে টাকা কে দিয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। ত্রিপুরাতে মুসলিম মহিলাদের জন্য মুক্তির জন্য 3 তালাকে সমাপ্ত কে করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। তাহলে সবকিছু জব থেকে নিয়ে কলেজ পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। মহারাজা দুর্গাপুর কিশোর মানিকগঞ্জ এয়ারপোর্ট, সেটাও নরেন্দ্র ভাই মোদী। ন্যাশনাল হাইওয়ে, সেটাও নরেন্দ্র মোদী। তাহলে নরেন্দ্র মোদীকে ভোট কেন দেবে না ত্রিপুরার মানুষ? কেন 100% ভোটিং করবে না? কি কারণে করবে না? কারণ কি কমিউনিস্টরা এই কথাগুলো বলতো না? কমিউনিস্টরা ত্রিপুরাকে জিজ্ঞেস করতো, কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনা করে, কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হবে। ত্রিপুরার মানুষকে খেপিয়ে বলতো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আজ আমি বলি, এই বলি কেন করতো? কমিউনিস্টরা রাজ্য সরকার ক্ষমতায় থেকে আজকে যদি কমিউনিস্ট থাকতো, আপনার 5 কিলো চাউলের মধ্যে 1 কিলো চাঁদার জন্য নিয়ে যেত। বলতো 5 কিলো চাল ফ্রিতে নিয়ে যাবে, 1 কিলো পার্টি অফিসে চাঁদা দিয়ে যাবে। যদি বাড়িতে জলের কানেকশন দিত, বলে ফ্রিতে জলের কানেকশন, পার্টি অফিসে টাকা দিয়ে যাও। আপনার 5 লাখ টাকার ইন্স্যুরেন্স, তার মধ্যে কমিশন। আপনার যা যা আমি বলেছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ফ্রিতে 20,000 টাকা, আর কমিউনিস্ট পার্টির চাঁদার ব্যবস্থা। বন্ধুরা, কমিউনিস্ট পার্টিরা ক্যাডার পালনের জন্য, ত্রিপুরার মানুষকে পালনের জন্য নয়, এরা ক্যাডার পালনের জন্য ত্রিপুরাতে ক্ষমতা বসে থাকতো। এদিন এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা দলের শীর্ষ নেতৃত্ব। শান্তন টিভি। জমে উঠল 7 রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের লক্ষ্যে ইন্ডিয়া জোট ও ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর ভোট প্রচার অভিযান। কৃষ্ণনগর স্থিত সৎসঙ্গ আশ্রম থেকে আশীর্বাদ নিয়ে এদিন ভোট প্রচার শুরু করেন বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার।
শুক্রবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী দীপক মজুমদার কৃষ্ণনগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে যান। কৃষ্ণনগরস্থিত সৎসঙ্গ আশ্রম থেকে আশীর্বাদ গ্রহণ করে তিনি বাড়ি বাড়ি ভোট প্রচার অভিযান শুরু করেন। প্রার্থী মেয়র দীপক মজুমদারের সঙ্গে ছিল ভারতীয় জনতা পার্টির শতাধিক কার্যকর্তা। প্রার্থী দীপক মজুমদার এদিন দেখা করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের সঙ্গে। প্রতিটি বাড়িতে গিয়ে তিনি বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন। একাধিক পরিবারের লোকজন তাদের চেনা মুখ দীপক মজুমদারকে শুভেচ্ছাও জানান। অনেকেই প্রার্থী দীপক মজুমদারের সঙ্গে খোলামেলা কথা বলে তিনি সকলের কাছেই ভোটও চাইলেন। বাড়ি বাড়ি ভোট প্রচার শেষে তিনি 17 নম্বর ওয়ার্ডের 43 নম্বর বুথে নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করেন। প্রার্থী মেয়র দীপক মজুমদার জানিয়েছেন তিনি সকলের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। আগরতলা পুর নিগম যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো করেছে সেই কাজের নিরিখে মানুষ খুশি। এই সমস্ত উন্নয়নমূলক কাজের নিরিখেই তিনি ভোট পাবেন বলে আশা ব্যক্ত করেন। আমি চেষ্টা করব প্রত্যেক বাড়ি গিয়ে প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে, অভিভাবকরা আছেন, নাগরিকরা আছেন, এই ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে পৌঁছানো, তাদের আশীর্বাদ নেওয়া। কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে। তারপর আমি চেষ্টা করব না হলে যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও নির্বাচনের পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে। আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে, সুবাদে ওই এলাকার, ওই মহল্লায়, ওই বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্ব ছিলেন, যারা কাজগুলি করেননি, আমাদের সরকার আসার 2018-তে আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের ৭ রামনগর বিধানসভা যিনি প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজিৎ দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তা ভাবনা করে দেখলেন, ওনার যে চিন্তা ভাবনা অকাল প্রয়োজনে যেটা করতে পারেনি সেগুলি প্রায়োরিটি বেশি করবো এবং সবার সঙ্গে আমি দেখা করবো। নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো অনেক বুথে যে বেশি করবো। এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আকাশ কুমার সাহা এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রতন দাসকে জয়ী করার লক্ষ্যে সিপিআইএম এবং কংগ্রেস একটি মিছিল বের করে শুক্রবার সকালে। দলীয় কর্মীরা সিপিআইএম এবং কংগ্রেসের পতাকা হাতে নিয়ে হাঁটেন এই মিছিলে। অ্যাডভাইজার চৌমুহনী থেকে এই মিছিলটি বের হয়। এই মিছিলটি পরিক্রমা করে কৃষ্ণনগর এলাকার বিভিন্ন পথও। মিছিলে হাঁটেন প্রার্থী রতন দাস। সঙ্গে ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত। তবে মিছিলে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে তেমন একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়নি। বিধায়ক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, দেশকে লুণ্ঠনকারী দেশের সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যারা যজ্ঞ শুরু করেছে, এদেরকে হারিয়ে গণতন্ত্র সংবিধানকে রক্ষা করাই হচ্ছে মূল লক্ষ্য। মিছিল হবে দেশকে লুণ্ঠনকারী, দেশের সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংসের যজ্ঞ শুরু করেছে, এই শক্তিকে হারিয়ে গণতন্ত্র, সংবিধান এবং প্রগতির শক্তিকে যাতে জেতানো যায়। তবে ভোট প্রচার অভিযানের চিত্রটা দেখলে একটা বিষয় স্পষ্ট, প্রচার কিংবা মানসিক দৃষ্টিভঙ্গি সব দিক থেকে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। সান্দন টিভি। ভারতীয় জনতা পার্টি ছাড়া এই দেশকে কেউ সামলাতে পারবে না। শুক্রবার ৮ টাউন বটতোয়ালি মণ্ডলের উদ্যোগে নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার দুপুরে ৮ টাউন বটতোয়ালি মণ্ডলের উদ্যোগে নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা হয়। যজ্ঞ ও মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এদিনে নির্বাচনী কার্যালয়ের পথ চলা শুরু করে। ফিতে কেটে এই কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ছিলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, ভারতীয় জনতা পার্টি ছাড়া এই দেশকে কেউ সামলাতে পারবে না। এই কারণেই মানুষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চাইছে। মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এবং ভারতীয় জনতা পার্টিতে আসতে হবে। সবাই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে চাইছে। আমরাও আজকে ৮ নং বটতোয়ালিতে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন দল থেকে, কংগ্রেস, সিপিএম থেকে বহু দল মানে লোক এসে, আমাদের তৃণমূল থেকেও যারা আগে তৃণমূল করতো তারাও এসে আমাদের সাথে জয়েন করেছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ছাড়া এই দেশকে কেউ সামলাতে পারবে না, সেটা নিশ্চিত হয়ে গেছে।
এদিন 94 পরিবারের 265 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে নিয়ে পন্ত শিবিরে বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শান্তন টিভি। সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত কৈলাস শহরে ঘটল ন্যাক্কারজনক ঘটনা। 25 বছর বয়সের এক যুবকের লালসার শিকার হলেন 50 বছর বয়সের এক মহিলা। ঘটনা কৈলাসহর মহকুমার গোকুলপুর এডিসি ভিলেজে। অভিযুক্ত যুবকের নাম দয়াল নায়েক। অভিযুক্ত এই যুবক চা বাগানের শ্রমিক। বৃহস্পতিবার রাতে ঘটে এই ঘটনা। এলাকায় একটি অনুষ্ঠান যোগ দিয়েছিলেন লাঞ্ছিতাই মহিলার পরিবারের লোকজনেরা। তখনই দয়াল নায়েক নামের অভিযুক্ত এই যুবক মহিলার একাকিত্বের সুযোগ নিয়ে সেই মহিলার ঘরে প্রবেশ করে তাকে পাশবিক লালসার শিকার আনে। ঘটনার পর পরিবারের লোকজনেরা বাড়িতে এসে ঘটনাটি হাতে নাতে ধরে ফেলায় অভিযুক্ত যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের লোকজনেরা তাকে উত্তম মধ্যম দিয়ে মহিলা থানার পুলিশের হাতে তুলে দেয়। মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রিপিতা ভট্টাচার্য ধর্ষণের অভিযোগে মামলা নিয়ে তদন্ত শুরু করে। এলাকার একজন 50 বছর বয়স্ক মহিলা উনি থানাতে আসেন এবং একটা কমপ্লেন করেন যে উনাকে একজন 25 বছরের একজন যুবক ওনার ঘরে ঢুকে কালকে রাত্রেবেলা ওনাকে এই মূলে একটি কেস রেজিস্টার হয়, যার মামলা নম্বর 14/24 এবং ধারা লাগে 448 এবং 376 আইপিসি। সেই অভিযোগ মূলে আমরা অভিযুক্তকে অ্যারেস্ট করেছি এবং কালকে কোর্টে পাঠাবো। অভিযুক্ত নাম দয়াল নায়েক, উনি চা বাগানের শ্রমিক। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার লক্ষ্যে সোনামুড়া বিধানসভা কেন্দ্রের 22 নম্বর ওয়ার্ডের 9 নম্বর বুথে রাঙ্গামাটি এলাকায় জনসম্পর্ক অভিযান সম্পন্ন হয় শুক্রবার। এদিন জনসম্পর্ক অভিযান গড়ে তোলার মধ্য দিয়ে বাড়ি বাড়ি ভোট চাইলেন ভারতীয় জনতা পার্টির সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের সভাপতি দেবতা ভট্টাচার্য, সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, নির্বাচনে দায়িত্ব থাকা সোনামুড়া মণ্ডলের ইনচার্জ অঞ্জন পুরকায়স্থ সহ দলীয় অন্যান্য কার্যকর্তা। সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের সভাপতি দেবতা ভট্টাচার্য বলেন, বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক অভিযানে তিনি দারুণ সাড়া পেয়েছেন। পক্ষ থেকে রাঙ্গামাটি আমাদের 9 নম্বর বুথ, এই বুথে আমাদের প্রত্যেক দিনে যে শিডিউল, আমরা জনসম্পর্কে মানুষের দুয়ারে যাচ্ছি। একটা উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের যিনি প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব, ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য মানুষের কাছে আমরা আহ্বান রাখছি। এবং পাশাপাশি আমরা যে প্রার্থী পেয়েছি, প্রার্থীর জন্য এই এলাকার জনগণ খুবই উৎসাহিত এবং ওনার প্রতি মানুষের। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে শুক্রবার একটি মিছিল বের হয় গন্ডাছড়া মহকুমায়। রৈশাবাড়ি স্থিত সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে এই মিছিলটি শুরু হয়। রৈশাবাড়ি হাসপাতাল, চৌমুহনী এবং বাজার সহ বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলটি শেষ হয় দলীয় কার্যালয়ের সামনে। সেখানে একটি সভারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং নিজেও। সেরকমের চুক্তি গত 28 তারিখের মধ্যে অনির্দিষ্টকালের জন্য অন্বেষণ করে এটা সেই রাজ্যের মধ্যে সমস্ত আদায় করো। 28 তারিখ চুপ ছিল, 29 তারিখ চুপ ছিল, 2 তারিখ 3 তারিখের মধ্যে 5 দিন নাকি উপোস আছে মহারাজ। আপনি 5 দিন না খেয়ে থাকেন তো দিল্লিতে রাজভোগ খেয়ে এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে নমুনা করে বলেছে সব পেয়েছি। এখন বলে মাথা তথা নাই, সব বিজেপি পকেটের মধ্যে ঢুকে গেছে। 5 বছর কাছাকাছি এসে পড়ছে। মাথা রাজ্য প্রশাসন চালাচ্ছে এডিসির মধ্যে, স্কুল বন্ধ, উন্নয়ন বন্ধ, 1 টাকা পায় না, জল নাই, বিদ্যুৎ নাই, স্বাস্থ্য পরিষেবা বেহাল অবস্থা। ছয়ে রক্ষাবাড়ি থেকেও বেঙ্গালুরুর মধ্যে কাজ করতে যায়, এডিসির কোনো ক্ষমতা নাই, দায়িত্ব নেই। এখন বোবাগরা বলেছে আমি কংগ্রেস করেছি। আমি শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য ফরওয়ার্ড ব্লক ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব রঘুনাথ সরকার। পাশাপাশি ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার। এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি তীব্র নিন্দা করে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব রাজ্যে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছেন না বলে দাবি করেন তারা। এই জন্যই মুখ্যমন্ত্রীর পদ থেকে বহিষ্কৃত বিপ্লব কুমার দেবকে পশ্চিম ত্রিপুরা আসনে এবং
রাজ্যের সঙ্গে কোনো রকম যোগাযোগ না থাকা কৃতি সিং দেববর্মাকে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করেছে তারা। এবারের নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীরাই বিজয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তারা। এই পথ দেখিয়ে মানুষের ভোটগুলি কেড়ে নিয়েছেন, এখন আবার রুশগুলি টাকা ফিরিয়ে দেবেন, ওই গ্রামীণ ব্যাংক থেকে যারা লোন নিয়েছেন তাদের লোন মুকুব করে দেবেন ইত্যাদি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে দিয়ে এগুলি ওরা নির্দেশ দিয়েছেন যাতে মানুষের লোনগুলি মুকুব হয়ে যায়। করতেন আপনারা 2 মাস আগে কেন করলেন না? ইলেকশন পরিচালনা যখন শুরু হচ্ছে পরিক্রমা তখন আপনারা করছেন মানুষকে ললিপপ থেকে ভোটটা কেড়ে নেওয়ার জন্য। এই দিয়ে রাজ্যের মানুষকে প্রলোভন দেখিয়ে আর ভোট নেওয়া যাবে না। রাজ্যের মানুষ প্রস্তুত। ইন্ডিয়া ব্লকের প্রার্থী আমাদের আশিস কুমার সাহা এবং পূর্ব আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং উপনির্বাচনের প্রার্থী রতন দাস কাস্তে আতর চিহ্নে মানুষ ভোট প্রদান করবেন, মানুষের ভোট অধিকার মানুষ প্রয়োগ করবেন, এই আশা আমরা রাখি। আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে এই রাজ্যের প্রত্যেকটা প্রার্থীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা ভোটারদের কাছে আবেদন রাখছি। আশা করি আপনারা রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং আগামী দিনের যুবক যুবতী তথা শিক্ষক কর্মচারী এবং শিক্ষিত বেকারদের ভবিষ্যতের কথা ভেবে আপনারা ভোটটা দেবেন। তাদের লালিপপে তাদের এই জুমলাবাজিতে আপনারা পড়বেন না। ফরওয়ার্ড ব্লক অলরেডি প্রচার আছে, মানুষের কাছে যাবে, মানুষের কাছে ভোট ভিক্ষা চাইবে। আমাদের নেতৃত্ব প্রস্তুত। সারা রাজ্যে আমাদের নেতৃত্বরা কর্মীরা বেরিয়ে পড়েছে এবং কাজ করবে মানুষের জন্য। বাম শক্তিকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের বাম ফ্রন্টের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে শুক্রবার কুমারঘাট মহকুমায় একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলটি পরিক্রমা করে বিভিন্ন পথ মাছমারা বাজারে একটি সভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। যেভাবে রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে পূর্ব ত্রিপুরা আসনে এবং পশ্চিম ত্রিপুরা আসনেও আশিস কুমার সাহার সমর্থনে যেভাবে নতুন জাগরণ তৈরি হয়েছে, নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, ত্রিপুরা এই 2টি আসনে বিজেপিকে পরাস্ত করা। কারণ বিজেপি তারা বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি নেই, তাই শেষ পর্যন্ত তারা গত 23-এর নির্বাচনের অভিজ্ঞতা তাদের যে ভোট কমে গিয়েছিল 11%, এটা তো আরো কমবে গোটা দেশের যা পরিস্থিতি। তাই তারা একেবারে দেউলিয়া বিজেপি যে কারণে তিপ্রামথার সঙ্গে সমঝোতা করেছে। কিসের সমঝোতা? প্রার্থী তিপ্রামথার, কিন্তু চিহ্ন হইল কম বিজেপি। এই যে আত্মসমর্পণ তিপ্রামথার কাছে, এটা ত্রিপুরা রাজনীতিতে একটা নতুন ঘটনা এবং তিপ্রামথার মুখোশ খুলে গেছে। কোথায় স্বাধীন ত্রিপুরা, তারপরে শুক্রবার দুপুরে উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের পৌরোহিত্যে উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য পদাধিকারীরা। উত্তর জেলার মোট ভোটার সহ পোলিং স্টেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। কৈলাসহর মহকুমার রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে শুক্রবার উদযাপিত হল দোল উৎসব। এই উৎসব আয়োজনের উদ্যোক্তা তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিক বিশ্বজিৎ দেব। মহকুমার 23টি সাংস্কৃতিক সংস্থার প্রায় 4 শতাধিক চিলতে এই দোল উৎসবে খেলতে অংশগ্রহণ করে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কচি কাচারাও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, সংস্কার ভারতী ঊনকোটি জেলা সমিতির সভাপতি অরূপ রতন চক্রবর্তী সহ আরো অনেকেই। আজকে আমাদের কৈলাসহর মহকুমা ভিত্তিক দোল উৎসব। আমরা জানি যে আমাদের রাজ্যের সব মহকুমাতে এই দোল উৎসব পালিত হচ্ছে এবং বিশেষ করে আমাদের কৈলাসহরে এই মহকুমা তথা এই জেলা যেভাবে বর্ণময় সংস্কৃতি এবং মিশ্র সংস্কৃতির একটি আতুরঘর, এখানে আজকে আমাদের এই রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে, কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে আমাদের এই মহকুমা বিভিন্ন সম্প্রদায়ের দোলের সাংস্কৃতিক দল, আমাদের মণিপুরী সম্প্রদায়ের, আমাদের বাগান শ্রমিকদের সম্প্রদায়ের, আমাদের শহরের ধ্রুপদী এবং লোকসংস্কৃতি 2 অঙ্গেরই শিল্পীরা বর্ণময়ভাবে।
আবারও গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল আগরতলা রেল পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আগরতলা রেল স্টেশন দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক 2 যুবক। এদের দুজনের বাড়ি বিহারে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ওসি তাপস দাস। তিনি জানিয়েছেন একজনের নাম বাবলু কুমার এবং অপরজনের নাম সুধাংশু কুমার। দুজনের কাছ থেকে মোট 39 কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য হবে প্রায় 1,95,000 টাকা। হ্যাঁ, আমরা অন্যান্য দিনের মতো কালকেও আমাদের সন্ধ্যার দিকে একটা খবর ছিল যে 2 জন লোক পিট্টু ব্যাগ এবং ক্যারি ব্যাগ করে নিয়ে আসছে। তাদের সঙ্গে হয়তো কন্ট্রাব্যান্ড থাকতে পারে। তো সেই সুবাদে আমরা এবং আরপিএফ মিলে আমরা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে, এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে মানে এম্বুসের মতো থাকি। এবং তখন লক্ষ্য করলাম প্রায় 4:30টার দিকে 2 জন লোক আসছেন, হাতে ব্যাগ এবং পিট্টু ব্যাগও আছে। তো আমাদের একদম ক্লিয়ার যে তারাই হবেন। তারপর আমরা তাদেরকে আমাদের রেলওয়ে স্টেশনে পার্সেল গেট আছে, ওইখানে আমরা তাদেরকে ডিটেইন করি। তো ডিটেইন করে প্রিলিমিনারি তারা জানতে পারলাম তারা 2 জনই বিহারের বাসিন্দা। একজন হলো বাবলু কুমার, আরেকজন হলেন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।